আজকে আমরা আলোচনা করব টেন্স নিয়ে। ইংরাজির সবথেকে একটা গুরুত্বপূর্ণ বিষয় টেন্স। আজকে আমরা প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা করব। তো চলো এই ভিডিওর মধ্যে আমরা প্রেজেন্ট টেন্স কী, কত রকমের হয়, তাদের এক্সাম্পল কী, কী দেখে আমরা সেন্টেন্স দেখে বুঝতে পারবো যে এটা প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো সবই আমরা এই ছোট্ট ভিডিওর মধ্য দিয়ে স্টেপ বাই স্টেপ দেখিয়েছি। তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে, শেয়ার করবে আর অবশ্যই লাইক বাটন প্রেস করবে। তো চলো আমরা শুরু করি। আচ্ছা ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমরা আলোচনা করব টেন্স নিয়ে। ইংরাজির ভীষণ গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার টেন্স। আমাদের প্রতিটা ক্ষেত্রে যত বাক্য আমরা লিখি, যত বাক্য আমরা দেখি, সব জায়গাতেই আমাদের টেন্সের প্রয়োজন। তো ইংরাজিতে টেন্সের আমরা তিনটে ভাগ দেখতে পাই: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স আর ফিউচার টেন্স। তোমরা খুব কেয়ারফুলি এবং মাইনিউটলি ভিডিওটিকে ফলো করো। আশা করি তোমাদের টেন্স সম্বন্ধে অনেকটাই যে সমস্যাগুলো হয় লেখার সময়, সেগুলো হয়তো দূরীভূত হবে। এরপরেও যদি কোথাও কোনো কিছু সমস্যা থাকে তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে। আজকে আমরা তিনটে টেন্সই তো একসঙ্গে আমি একটা ভিডিওতে কভার করতে পারবো না, অনেক লেন্দি ভিডিও হয়ে যাবে। তো সব থেকে ভালো হয় কি, আমি দেখলাম যে তিনটে পার্টে মানে প্রেজেন্ট টেন্সটা আমরা আজকে দেখব, পরের ভিডিওতে আমরা পাস্ট টেন্স দেখব, তারপরে ভিডিওতে আমরা ফিউচার টেন্স দেখব। তাহলে আমাদের অনেকটা ইজিয়ার হবে জিনিসটা বুঝতে আর কি। তো তোমরা যারা আমার অলরেডি সাবস্ক্রাইবার আছো, যারা আমার শুভাকাঙ্ক্ষী আছো, আমার ক্লাস যারা ফলো করো, তারা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক প্রেস করবে, কমেন্ট দেবে। তোমাদের লাইক কিন্তু, আমি ভিডিও দেখছো অনেকেই, কিন্তু লাইক কিন্তু একদমই হচ্ছে না। তো যারা অলরেডি আছো লাইনে, যারা দেখছো ভিডিও, তারা অবশ্যই একটু লাইক করে দাও। আর সাথে সাথে কিছু কমেন্ট, তোমার কেমন লাগছে না লাগছে, যদি কোনো কোশ্চেন থাকে, তোমাদের এই কমেন্টগুলো আমাকে পরবর্তী ভিডিও তৈরি করতে অনেকটাই উৎসাহ যোগাবে। তো চলো আমরা শুরু করি প্রেজেন্ট টেন্স। দেখো টেন্স যদি আমরা দেখি, তো টেন্সের বাংলা মানে হচ্ছে ক্রিয়ার কাল। দেখো আমি এখানে লিখছি ক্রিয়ার কাল। তো যদি একদম প্রথম থেকে দেখো তাহলে টেন্স মানে হচ্ছে ক্রিয়ার কাল। যদি কেউ তোমাকে জিজ্ঞাসা করে টেন্স মানে কি, তো তুমি তাকে এটাই বলবে যে টেন্স মানে হচ্ছে ক্রিয়ার কাল। তো দেখো যদি আমরা এবার এটাকে একটু ভাঙি, ক্রিয়া মানে হচ্ছে কোনো কাজ। তো আমরা তো সারা দিনে প্রচুর কাজ করি, সকালবেলা ঘুম থেকে ওঠা থেকে সারাদিন যত কাজ করছি রাত্রেবেলা শোয়া পর্যন্ত প্রচুর কাজ আমরা করি, তাই না? আমরা ব্রাশ করি, আমরা ব্রেকফাস্ট করি, আমরা কিছু খাই, পড়াশোনা করি, আমরা স্কুলে যাই, আমরা কোনো বন্ধুর সঙ্গে গল্প করি, আমরা রেস্টুরেন্টে যাই, খেলা করি, টিভি দেখি, কারোর সঙ্গে আমরা ফোনে কথা বলি। তো তুমি যাই বলো না কেন, দেখো কত কাজ আমরা সারাদিনে করি। তো প্রত্যেকটা কাজ এক একটা সময়ে কিন্তু আমরা করি, তাই নয় কি? ধরো কোনো কাজ আমরা এখন করছি, যেমন আমি এখন তোমাদের ক্লাস নিচ্ছি, বা তোমরা এখন কেউ পড়ছো, তোমরা কেউ আমার ভিডিওটা শুনছো। আবার দেখো কোনো কাজ আমরা কিন্তু আগে করে ফেলেছি, ধরো এই যে এখন যে সময়টা, এর আগে ধরো আমি আজকে সকালবেলা বা ভোরবেলা হাঁটতে গিয়েছিলাম, ওটা আগে হয়ে গেছে, ওটা পাস্ট টেন্স। আবার কোনো কাজ দেখো তুমি পরে করবে, হয়তো বিকালবেলা করবে বা আগামীকাল করবে, সেটা ফিউচার টেন্স, যাকে বাংলায় বলা হয় ভবিষ্যৎকাল। তো এরকম ডিফারেন্ট কাজ কিন্তু আমরা সারাদিনে করে থাকি। এই কাজগুলোকেই আমরা বলবো এক একটা টেন্স। দেখো এই কাজ, তাহলে ক্রিয়া মানে হচ্ছে কাজ, আর কাল মানে হচ্ছে সময়। তাহলে যে কাজগুলো আমরা সারাদিনে করি, সেই কাজগুলো যে যে সময়ে করি, সেটাই হচ্ছে টেন্স। তো দেখো কাজ মানে কি? কাজ মানে যে কোনো ধরনের ওয়ার্ক কথাটার মানেই হচ্ছে কোনো কাজ। তার মানে কি দাঁড়ালো? তার মানে ঘুরিয়ে কিন্তু সেটাই দাঁড়ালো যে কাজ মানেই কিন্তু কোনো না কোনো ভার্ব। ক্লিয়ার? তাহলে টেন্স কথাটা মূলত ভার্বকে কেন্দ্র করেই কিন্তু তৈরি। তুমি যদি একদম রুট থেকে ভাবো তো দেখবে টেন্স মানেই হচ্ছে তার মধ্যে ভার্ব। তো যার যত বেশি ভার্ব সম্বন্ধে আইডিয়া বা কনসেপ্ট ক্লিয়ার আছে, সে তত ভালো সেন্টেন্স তৈরি করতে পারবে, এটা স্বাভাবিক।
তো আমি তোমাদেরকে অ্যাডভাইস করব, তোমরা আপাতত যাদের ভার্ব সম্বন্ধে একটু কনসেপ্টটা কম আছে বা যারা ভার্ব নিয়ে অতটা পড়াশোনা করনি বা চিন্তা করনি, তারা অবশ্যই কিন্তু একটু ভার্ব সম্বন্ধে পড়ো। ভার্ব সম্বন্ধে পড়া মানে হচ্ছে, তোমরা দেখবে প্রচুর গ্রামার বই তো বাজারে আছে, হাইলাইটস আছে, পিসি দাস আছে, পিকে দে সরকার আছে, আরও অনেক গ্রামার বই আছে। তো সেখান থেকে তো ভার্ব সম্বন্ধে পড়বেই। এইবার আমি যেটা বলতে চাইছি ওটা তো তুমি ভার্ব সম্বন্ধে পড়ছো, এবার আমার টেন্সে যেটা দরকার সেটা হচ্ছে কনজুগেশন অফ ভার্বস। দেখবে একটা ভার্বের 3টে করে রূপ থাকে। সাপোজ আমি যদি গো ধরি, তাহলে গো এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, ওয়েন্ট হচ্ছে তার পাস্ট টেন্স, GONE গন হচ্ছে তার থার্ড ফর্ম বলি আমরা, পাস্ট পার্টিসিপল। তো এরকম প্রতিটা ভার্বেরই, যাদেরকে আমরা অ্যাকশন ভার্ব বলি, তাদের 3টে করে মানে ভাগ আছে। তো প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল। তো এই যে একে বলা হয় কনজুগেশন অফ ভার্বস। তোমরা মাস্টার অফ টেন্স একটা ছোট বই দেখবে, খুবই সামান্য দাম। ওই বইটাতে তুমি, মাস্টার অফ টেন্স বইটাতে দেখবে প্রচুর এরকম কনজুগেশন অফ ভার্বস আছে। মোটামুটি যতগুলো আছে ততগুলো তোমাদের মানে আমাদের রোজকার জীবনে চলতে গেলে পারে, বা যে সমস্ত বাক্যগুলো নিয়ে আমরা নাড়াচাড়া করি স্বাভাবিকভাবে, তো সেই ধরনের বাক্যগুলো নিয়ে নাড়াচাড়া করতে গেলে ওই ভার্বগুলো পড়লে অ্যাপ্রক্সিমেট এসে যায় তোমার বাক্য তৈরি করতে যে অসুবিধাগুলো হবে, যে ভার্বগুলো আসবে। তো আমি তোমাকে অ্যাডভাইস করব তোমাদের সবাইকে, তোমরা মাস্টার অফ টেন্সের প্রথমত কনজুগেশন অফ ভার্বসটা বাড়িতে বসে বসে কিন্তু অবশ্যই পড়বে। আমার সব স্টুডেন্টস যারা আমার ভিডিও দেখছো, যারা আমার সঙ্গে টাচে আছো আর কি, তাদেরকেও আমি প্রতিনিয়ত এটাই বলে থাকি যে কমসে কম মাস্টার অফ টেন্সের যে ক্রিয়াপদগুলো আছে, কনজুগেশন অফ ভার্বসগুলো আছে, সেগুলো রোজ দেখো 2-5টা করে মুখস্থ করো। আমি একবারে তোমাকে বলছি না যে তুমি ওখানে হয়তো 150 কি 180টা কি 200টার মতো ভার্ব আছে, যে তুমি একদিনে সেগুলো করে ফেলো, সেটা সম্ভব নয়। তো তোমার যে বাকি যে পড়া আছে, সেই পড়ার ফাঁকে 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 এগুলো 2, 5টা 10টা করে করতে 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 যাও। এবং যা করবে সেটা কিন্তু খাতায় লিখবে, না লিখলে কিন্তু তোমার কখনো সেটা পারফেকশনে আসবে না, এটা তুমি মাথায় রাখবে। লেখাগুলো কিন্তু অবশ্যই ম্যান্ডেটরি, মুখস্থ করে কিন্তু খাতায় লিখবে ভার্বগুলো, আর এটা কিন্তু পুরোপুরি মুখস্থ করতে হবে। হ্যাঁ, এখানে কিন্তু কিছু শেখার নেই। কনজুগেশন অফ ভার্বসে আমি তোমাকে কিছু শেখাতে পারবো না, এটা পুরোপুরি তোমাকে মুখস্থ করতে হবে। তো যতগুলো পারো ভার্ব মুখস্থ করো। তুমি দেখলে যে টেন্স মানেই হচ্ছে কাজ, ক্রিয়ার কাল। তো ক্রিয়া মানেই হচ্ছে কাজ, কাজ মানেই হচ্ছে ওয়ার্ক, আর ওয়ার্ক মানেই হচ্ছে ভার্ব। তো যতগুলো ভার্ব আমরা জানতে পারবো, যত ভার্ব আমাদের নলেজে থাকবে, তত কিন্তু আমাদের সেন্টেন্স লিখতে গেলে পরে সুবিধা হবে। তো তোমরা আজ থেকে কিন্তু এই কাজটা অবশ্যই করবে, ঠিক আছে? আর কথার ফাঁকে ফাঁকে আমি বারবার বলছি, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দেবে আর কমেন্ট করবে, ঠিক আছে? লেগে থাকো ভিডিওর সঙ্গে। দেখো আজকে আমরা প্রেজেন্ট টেন্স দেখব। তো প্রেজেন্ট টেন্সের আমরা তো দেখলামই যে টেন্স মানেই হচ্ছে ক্রিয়ার কাল। তো যদি আমরা টেন্সের ভাগ দেখি, তো আমরা দেখলাম যে টেন্সের 3টে ভাগ আসছে। একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, যাকে আমরা বাংলায় বলি বর্তমানকাল। নাম্বার 2 হচ্ছে পাস্ট টেন্স, যাকে আমরা বাংলায় বলি অতীতকাল। আর নাম্বার 3 হচ্ছে ফিউচার টেন্স, যাকে আমরা বাংলায় বলি ভবিষ্যৎকাল। তাহলে এই আমাদের মূলত 3টে টেন্স। তো আজকে আমরা দেখো এই প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা করব। তো প্রতিটা টেন্সেই তোমরা জানবে 4টে করে ভাগ আছে। যেমন ধরো প্রেজেন্ট টেন্সে যদি আমরা যাই, তো প্রেজেন্ট টেন্সে যে 4টে ভাগ, সেই 4টে ভাগ কি কি আগে আমরা লিখি। ধরো প্রেজেন্ট টেন্সে 4টে ভাগ হচ্ছে, আমরা 1 নম্বরে লিখব প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, একে আমরা কিন্তু আরেকটা ভাবে বলতে পারি সিম্পল প্রেজেন্ট টেন্স। তুমি এটাকে অর দিয়ে বলতে পারো সিম্পল। তুমি অনেক বইতে পাবে, হয়তো সেখানে সিম্পল প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স নেই, হয়তো সিম্পল প্রেজেন্ট টেন্স দেওয়া আছে। তো এটা কিন্তু একই টেন্স, ওকে? সিম্পল প্রেজেন্ট টেন্স, এটা গেল 1 নম্বর। আচ্ছা, 2 নম্বরে আসছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমি একটু বাংলাটা বলে দিই। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের বাংলা হচ্ছে সাধারণ বর্তমানকাল। সাধারণ বর্তমান কাল। তোমরা চাইলে একটু এটা লিখে নিতে পারো, তোমাদের খাতায় সুবিধা হবে আর কি। এটা সাধারণ বর্তমানকাল। নাম্বার 2 হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। একটু টাফ কন্টিনিউয়াস বানানটা, প্রোনাউন্সিয়েশনটা ঠিক রাখবে। দেখো ইংরাজিতে কিন্তু প্রোনাউন্সিয়েশন যদি তোমার ঠিক থাকে, তো স্পেলিং কিন্তু ভুল হওয়ার চান্সেস খুব কম থাকে। তো প্রোনাউন্সিয়েশনটা একটু ঠিকভাবে করবে। যেসব বড় বড় বানানগুলো থাকে না, একটু কেটে কেটে করবে। যেমন ধরো এই বানানটা তুমি কেটে কেটে করো, সিওবেন কন,
TIN ইউ ও ইউএস, কন্টিনিউয়াস, এরকম করে কেটে কেটে পড়ো, তাহলে অনেকটা স্পেলিং করতে তোমাদের সুবিধা হবে, স্পেলিংয়ে ভুলটা কম হবে। কারণ প্রচুর ছেলেমেয়ে দেখা যায় যে তারা লিখছে ঠিক অ্যান্সার, বাট স্পেলিংয়ে গিয়ে তাদের অসুবিধা হয়ে যাচ্ছে, নাম্বারটা ওখানে মাইনাস হয়ে যাচ্ছে। ওকে, তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা এটা বলতে পারি। একে আমরা আরেকটা বলতে পারি অর দিয়ে, প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্স, PROGRE, তোমাদের সবাই প্রোগ্রেস বানান তো, সবাই আমাদের প্রোগ্রেস কার্ড দেওয়া হয় স্কুল থেকে না, প্রোগ্রেস উন্নতি বলি আমরা। তো প্রোগ্রেসের সঙ্গে একটা IVE যোগ করলে হয়ে গেল প্রোগ্রেসিভ, প্রোগ্রেসিভ টেন্স। এর বাংলা হচ্ছে ঘটমান বর্তমানকাল, ঘটমান বর্তমান কাল, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাংলা। আচ্ছা, আমি একটু উপরটা মুছে দিচ্ছি, তাহলে আমাদের বুঝতে লিখতে সুবিধা হবে। 3 নম্বরে আমাদের আসছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এর বাংলা হচ্ছে পুরাঘটিত বর্তমানকাল। আর নাম্বার 4-এ আমাদের আসছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এর বাংলা আমরা পাচ্ছি পুরা ঘটমান বর্তমান কাল। তাহলে আমাদের এই 4টে মূলত টেন্স দাঁড়ালো। প্রথমটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, সেকেন্ডটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস বা প্রোগ্রেসিভ টেন্স, 3 নম্বর আসছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এবং 4 নম্বরে আসছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক এইভাবেই কিন্তু আমরা দেখবে যখন আমরা পাস্ট টেন্স করবো তখনও কিন্তু আমরা শুধু এই টেন্সগুলো নিয়েই খাটবো, শুধু এইখানে যেখানে যেখানে প্রেজেন্ট লিখলাম এগুলো আমরা পাস্ট করে দেবো। যেমন ধরো পাস্ট ইনডেফিনিট হয়ে যাবে বা সিম্পল পাস্ট হয়ে যাবে, পাস্ট কন্টিনিউয়াস বা পাস্ট প্রোগ্রেসিভ, পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক একইভাবে ফিউচার টেন্সও 4টে ভাগ। তাহলে মোট কিন্তু আমরা এক এক করে আমরা 3টে ক্লাসে আমরা মোট 12টা টেন্স নিয়ে আমরা শিখব। তো আজকে আমরা প্রথমে শিখব প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আমি সিম্পল প্রেজেন্ট টেন্সটা লিখছি না, তোমরা জেনে রাখবে যে এটাকে কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সও বলা হয়। দেখো, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হচ্ছে খুব সহজ জিনিস। তোমরা যেহেতু প্রেজেন্ট টেন্সে করছো মানে তুমি এখন যে কাজগুলো করো বা এখন যে কাজগুলো করছো এখন বর্তমানে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি। তাহলে ইনডেফিনিট টেন্স হচ্ছে আমরা সেই টেন্সকেই বলবো যে কাজটা এখন করা হয়, ঠিক আছে, যে কাজটা এখন করা হয়। ধরো পাখি গান করে, তাহলে পাখিটা এখন গান করে। আমি কিন্তু গান করছে বলছি না, এই যে ভার্বগুলো খেয়াল রাখবে, গান করে, গান করছে, গান করেছে, দেখো সব প্রেজেন্ট টেন্স কিন্তু আমি কিন্তু সেপারেট সেপারেট ভার্বে রাখছি। হ্যাঁ, তো এই ভার্বগুলো একটু খেয়াল রেখো। পাখিটা গান করে, মা রান্না করে মানে এখন করে, আমি ভাত খাই, ওরা বই পড়ে, দেখো সবগুলোই কিন্তু আমরা কোনো কাজ এখন হয় এরকম ধরনের বাক্য বললাম। তাহলে কোনো কাজ এখন হয়, কোনো কাজ এখন হয় বা হয়ে থাকে, এই ধরনের কোনো বাক্য। আবার তুমি হয়তো বলছো কোনো রোজকার কাজ, ধরো যে কাজগুলো তুমি রোজ করো, যেমন ধরো মা রান্না করেন, এটা মায়ের রোজকার কাজ। আমি স্কুলে যাই, এটা তোমার রোজকার কাজ। আমি বই পড়ি, এটাও তোমার রোজকার কাজ। তার মানে কি, যে কাজগুলো তুমি রোজ করো তুমি সেই বাক্যগুলোকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বলতে পারো। আবার কিছু কিছু বাক্য তুমি দেখবে যেগুলো চিরন্তন সত্য, মানে যাকে আমরা ইংলিশে ইউনিভার্সাল ট্রুথ বলে থাকি। ধরো সূর্য পূর্ব দিকে ওঠে, এটা যেমন চিরন্তন সত্য, আগেও যা ছিল এখনও যা আছে পরেও তাই হবে। সূর্য পূর্ব দিকেই আগেও উঠেছে, এখনও উঠছে, পরেও উঠবে। ধরো দুধের রং সাদা, এটা যেমন আগেও ছিল এখনও আছে পরেও থাকবে। তো এই ধরনের বাক্যগুলোকে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বলে থাকি। আবার ধরো যেগুলো বিজ্ঞানসম্মত সত্য, সায়েন্টিফিক ট্রুথ, তাহলে আমি প্রথমে কি বললাম, কোনো কাজ এখন হয় বা হয়ে থাকে, বা এটা তুমি 1 নম্বরে বলতে পারো। 2 নম্বরে বলতে পারো রোজকার কাজ, তুমি যে কাজগুলো রোজ করো, ঠিক আছে। আবার তুমি বলতে পারো 3 নম্বরে, তুমি বলছো কোনো
চিরন্তন সত্য, চিরন্তন সত্য, তার মানে যেগুলো আগেও হয়েছে, এখনও হচ্ছে, পরেও হবে, সেগুলো কখনো পরিবর্তন হবে না। আবার 4 নম্বরে তুমি বলছো যেগুলো বিজ্ঞানসম্মত সত্য, যেগুলো বিজ্ঞান প্রমাণ করে দিয়ে গেছে, ঠিক আছে। যেমন ধরো পৃথিবীর সব কিছুকে তার নিজের দিকে টানে, এটা যেমন বিজ্ঞান প্রমাণ করে দিয়ে গেছে। তো এই ধরনের বাক্যগুলোকে আমরা সব প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের মধ্যে ফেলি। তাহলে মূলত তুমি এগুলো খেয়াল রাখবে যে কোনো কাজ যেগুলো এখন হয় বা হয়ে থাকে, রোজকার কাজ, বিজ্ঞানসম্মত সত্য, চিরন্তন সত্য, এই ধরনের সেন্টেন্সগুলো আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের মধ্যে ফেলি। বিষয়টা হচ্ছে এই ধরনের বাক্য তো পেলাম, এবার এই ধরনের বাক্যকে আমরা কি করে সেন্টেন্সে দাঁড় করাবো। দেখো, সাধারণত আমরা জানি একটা সেন্টেন্সে সাবজেক্ট থাকে, ভার্ব থাকে আর অবজেক্ট থাকে। ইংলিশে কিন্তু এটা ভেরি ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এই 3টে ছকে ফেলে কিন্তু আমরা কোনো সেন্টেন্সকে দাঁড় করাই। তো এইটা একটুখানি মাঝখানে তোমাদেরকে জানিয়ে রাখি, আমি যদিও প্রিভিয়াস কোনো ক্লাসে হয়তো বা এটা তোমাদের সম্বন্ধে আলোচনা করেছিলাম, তো তোমাদের সেটা হয়তো ওভারলুক করে গেছো কিনা জানি না। এনিওয়ে, একবার দেখে নাও কেন এটা বললাম। কোনো সেন্টেন্সের সাবজেক্ট এবং অবজেক্ট আমরা কি করে বের করি, এটা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। দেখো, আমরা কোনো সেন্টেন্স যদি কেউ আমাকে দেয়, ধরো কেউ তোমায় কোনো বাক্য দিল যে রাম বই পড়ে, এই বাক্যটা ইংরাজি করো। তো তুমি তো দেখছো যে রাম বই পড়ে, এটা তাহলে কোনো কাজ এখন হয় বা এখন হয়ে থাকে, এরকম ধরনের কোনো বাক্য, মানে ইনডেফিনিট টেন্স। তাহলে এই যে রাম বই পড়ে, দেখো আমরা কিন্তু বাংলাতে কিন্তু যে বাক্যগুলো বলি সেখানে কিন্তু কর্তা, ক্রিয়া, কর্ম এই ফরম্যাটে সাজিয়ে কিন্তু আমরা বলি না, ঠিক আছে। এই যে ধরো রাম বই পড়ে, আমি লিখছি এখানে বাক্যটা, রাম বই পড়ে। ফলো করে দেখো, এখানে কিন্তু বাক্যটা, এটা তো বাংলা বাক্য, আমরা এভাবে বাংলা বাক্য বলি, তো এখানে কিন্তু কর্তা, ক্রিয়া, কর্ম সাজিয়ে নেই। তোমায় কিন্তু যখন ইংরাজি করতে হবে, তোমায় কিন্তু এরকমভাবে কর্তা, ক্রিয়া, কর্ম সাজিয়ে নিয়ে করতে হবে। তাহলে প্রথমে তোমায় কিন্তু সেই সেন্টেন্স থেকে ভার্ব বের করতে হবে, ভার্ব বের করে তোমাকে তারপরে সাবজেক্টকে, অবজেক্টকে বের করতে হবে। কি করে বের করবে? তুমি ফার্স্ট ভার্ব বের করবে। এই ভার্ব বের করাটাই হচ্ছে সব থেকে বড় কঠিন ব্যাপার টেন্স, মানে ট্রান্সলেশন করার সময় বা টেন্স করার সময়। আমি যে কারণেই তোমাদেরকে বললাম প্রথমেই যে কনজুগেশন অফ ভার্বস, মাস্টার অফ টেন্স বা অনেক বইতে আছে, তোমার সেখান থেকে তোমরা একটু দেখে নেবে এবং ভালো করে পড়বে কিন্তু এগুলো। কারণ ভার্ব তোমাকে কিন্তু না বের করতে পারলে তুমি সাবজেক্টও বের করতে পারবে না, অবজেক্টও বের করতে পারবে না, তুমি সেন্টেন্স ট্রান্সলেশন করতে পারবে না। তো জেনারেলি ধরো এই যে ভার্ব, তাহলে এই বাক্যটার ভার্ব কোনটা, পরে, তোমাকে এটা কিন্তু আগে বের করতে হবে। এইবার তুমি যখনই ভার্ব বের করছো, তুমি ভার্বটাকে প্রথমে কে বা কারা এবং কি এটা দিয়ে প্রশ্ন করো। এটা দিয়ে প্রশ্ন করলে তুমি সাবজেক্ট পেয়ে যাবে। আবার এই ভার্বটাকে তুমি কি কি এবং কাকে, মানে তুমি প্রথমে কি দিয়ে প্রশ্ন করবে, তারপরে কাকে দিয়ে প্রশ্ন করবে, দুটো দিয়ে প্রশ্ন করবে, কিন্তু করলে তুমি কি পেয়ে যাবে, অবজেক্ট পেয়ে যাবে। তাহলে এই যে ছোট্ট খালে আমি ছোট্ট করে লিখলাম, বাট ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। বহু ছেলে মেয়ে সাবজেক্ট অবজেক্ট বের করতে জানে না, তারা মনে করে কি যে সেন্টেন্স যে শুরু করছে সেই মনে হয় সাবজেক্ট, তা নয় ব্যাপারটা। তোমাকে আগে ভার্ব বের করতে হবে, সেই ভার্বটাকে তোমাকে বের করে তাকে প্রশ্ন করতে হবে। কী দিয়ে প্রশ্ন করতে বললাম? সেই ভার্বটাকে তুমি প্রথমে কে অথবা কারা দিয়ে প্রশ্ন করবে, যদি কোনো অ্যান্সার পেয়ে যাও সেটা সাবজেক্ট। অথবা অনেক সময় কিন্তু তুমি কি দিয়ে প্রশ্ন করেও সাবজেক্ট পেতে পারো, তো তোমায় কি দিয়েও প্রশ্ন করতে হবে, তুমি সাবজেক্ট পেয়ে যাবে। তারপরে তুমি সেই ভার্বটাকে আবার কি দিয়ে আবার প্রশ্ন করবে, দেখবে অবজেক্ট পেয়ে যাবে। এবং কাকে দিয়ে প্রশ্ন করবে, দেখবে কাকে দিয়ে প্রশ্ন করলেও অবজেক্ট পেয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আমরা সাবজেক্ট অবজেক্ট বের করব। দেখবে ধরো এই বাক্যটায় যদি আমরা এই বাক্যটাকে এবার সাজাই, ধরো এটা তো বাংলা বাক্য, যদি আমাদের ইংরাজি করতে বলে তাহলে কী করবো, প্রথমে আমরা পরে ওয়ার্ডটাকে মাঝখানে লিখবো। যদি ভার্ব আমরা বের করলাম পরে, নিচে ভি লিখবো, এটা হচ্ছে আমার ভার্ব। এবার এই ভার্বটাকে আমরা প্রশ্ন করব। প্রশ্ন করো কে পড়ে, আমি যেভাবে প্রশ্ন করেছিলাম কে বা কারা, কে বা কারা পড়ে, রাম পড়ে। দেখো রাম কিন্তু আমি কর্তা পেয়ে গেলাম, এটা সাবজেক্ট। নাও আক্স, একে প্রশ্ন করো কি পড়ে, দেখো উত্তর আসছে বই, এটা হয়ে গেল অবজেক্ট। এই হচ্ছে আমার সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এইটা হচ্ছে আমাদের বাংলা বাক্য, এইটা হচ্ছে আমাদের ইংরাজি বাক্য। যতক্ষণ পর্যন্ত আমি এইভাবে ইংরাজি ফরম্যাট না তৈরি করতে পারছি, আমি কিন্তু ইংলিশ করতে পারবো না। এটাকে আমি কিন্তু এইভাবে ইংরাজি লিখলে ভুল হয়ে যাবে, আমাকে এইভাবে আগে সাজাতে হবে, ইংলিশ ফরম্যাট করে নিতে হবে। তো এই ইংলিশ ফরম্যাট করতে গেলে পারে পার্টিকুলারলি এই টেন্সের, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের একটা বিশেষ কিছু নিয়ম আছে, সেই নিয়মটাকে ফলো করতে হবে। সেই নিয়মটা কি? দেখো আমরা কি বললাম যে আমরা প্রেজেন্ট, পাস্ট, ফিউচার 3টে টেন্সের মোট দেখলাম 4টে করে ভাগ আছে, তাই তো? তো প্রত্যেকটা ভাগেরই কিছু স্পেসিফিক নিয়ম আছে। তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের বিশেষ নিয়মটা খেয়াল রাখো,
এই টেন্সেরই একমাত্র, অন্য কোনো টেন্সের ক্ষেত্রে নয়। যদি আমার এই টেন্সের সাবজেক্ট আমরা অলরেডি শিখে গেছি কি করে বের করতে হয়, ভার্ব বের করতে হয়, ভার্বকে কে বা কারা এবং কি দিয়ে প্রশ্ন করে সাবজেক্ট বের করতে হয়। যদি দেখা যায় সাবজেক্টটা কোনো সেন্টেন্সের থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার যদি হয়, কি বললাম, যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সঙ্গে এস অথবা ইএস যোগ হয়। এই নিয়মটা কিন্তু একমাত্র এই টেন্সেরই স্পেসিফিক নিয়ম, এটা কিন্তু আর কোনো টেন্সের ক্ষেত্রে হয় না। তো তোমরা মনে রাখবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের বিশেষ নিয়ম হচ্ছে, যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে কোনো বাক্য পেলাম, মানে কোনো কাজ এখন হয় বা হয়ে থাকে, বা রোজকার কাজ বা চিরন্তন সত্য বা বিজ্ঞানসম্মত সত্য, যার সাবজেক্ট দেখা যাচ্ছে পাখিটা গান করে, তাহলে পাখিটা এখন গান করে, তাহলে কর্তাকে ক্রিয়াপদ কোনটা, গান করে, সিং মানে গান করা, প্রশ্ন করো কে গান করে, পাখিটা গান করে, তাহলে কর্তা পেয়ে গেলে। এবার দেখো কর্তাটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কিনা, যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্ব তুমি কি পেয়েছো, সিং পেয়েছো, তাহলে সিংয়ের সঙ্গে তোমায় কিন্তু এস কিংবা ইএস যোগ করতে হবে। সিমিলারলি তুমি এই বাক্যটা ফলো করে দেখো। এবার ধরো রাম, আমি লিখছি, আমি এই বাক্যটা এবার ট্রান্সলেশন করে দেখাচ্ছি তোমাকে। তুমি রাম লিখলে, এবার তুমি পড়া, পড়া ইংরাজি কি, রিড। তুমি এবার দেখে নাও, তোমার তো পড়া এটা ক্রিয়াপদ, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে বাক্যটা। রাম বই পড়ে, রোজকার কাজও হতে পারে, আবার এখন পড়ে এমনও হতে পারে। এবার তুমি দেখে নাও তোমার সাবজেক্ট কি থার্ড পারসন, ইয়েস, কারণ আমরা জানি আই উই হচ্ছে ফার্স্ট পারসন, ইউ হচ্ছে সেকেন্ড পারসন, আর বাকি যত আছে নাউন প্রোনাউন সব থার্ড পারসন। তাহলে রাম থার্ড পারসন এবং রাম কিন্তু একজন, তাই এইখানে কিন্তু ভার্বের সঙ্গে আমার একটা এস যোগ করতে হবে, রাম রিডস, তারপরে বই ইংরাজি হচ্ছে বুক। তো অনেকে কি করে, অনেকে কিন্তু এই এসটা কেন দিচ্ছে এটা বুঝতে পারে না। তোমার নিশ্চয়ই বুঝতে পারলে যে সাবজেক্ট প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে কিন্তু আর কোনো টেন্সে নয়, আর কোনো টেন্সে নয়, একমাত্র প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। মানে আমাদের যতগুলো টেন্স আছে, যে আমরা প্রেজেন্টের 4টে শিখবো, পাস্টের 4টে শিখবো, ফিউচারের 4টে টেন্স শিখবো, দেখবো যে একমাত্র প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সেরই সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলেই ভার্বের সঙ্গে এস কিংবা ইএস যোগ হয়। তাহলে মূলত কী দাঁড়ালো, এটা আমাদের সংজ্ঞা দাঁড়ালো যে এই ক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করি। এর যে রুল সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এই ছকে ফেলে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স করব। ঠিক আছে, কি করে আমরা সাবজেক্ট অবজেক্ট বের করতে হয় সেটা আমরা দেখলাম। আমরা দেখলাম যে বাংলা বাক্য এইভাবে বলি, সেটাকে আমাকে ইংরেজি ফরম্যাটে সাজিয়ে নিতে হবে আগে, কর্তা ক্রিয়া কর্ম করে, তারপরে আমাকে টেন্স করতে হবে। ঠিক আছে, এবং টেন্সের বিশেষ নিয়মটা আমাকে খেয়াল করতে হবে, যদি এই টেন্সে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে থাকে সাবজেক্ট, তাহলে ভার্বের সঙ্গে এস কিংবা ইএস যোগ হয়। দিস ইজ অল অ্যাবাউট প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, আর কিচ্ছু নেই এর মধ্যে। ওকে, আচ্ছা এবার দেখবো 2 নম্বর, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে কোনো কাজ এখন চলছে বা চলিতেছে। একটু সাধু ভাষাটা শেখো, সাধু ভাষাতে তোমাদের অনেক সেন্টেন্স ট্রান্সলেশন করার সময় সাহায্য করবে, ক্রিয়াপদগুলোতে আর কি বলে। ঠিক আছে, তো দেখো এই যে চলছে বা চলিতেছে, খাচ্ছে বা খাইতেছে, যাচ্ছে বা যাইতেছে, অথবা যাচ্ছি বা যাইতেছি, তো এই ধরনের যে বাক্যগুলো, তাহলে কোনো কাজ এখন চলছে। দেখো এখন কিন্তু অনেক কাজ হচ্ছে, তাই না, আমি ক্লাস নিচ্ছি বা ক্লাস চালাচ্ছি বা চালাইতেছি। ঠিক আছে, আচ্ছা তোমরা ভিডিও দেখছো বা তোমরা ভিডিও দেখিতেছো। আচ্ছা, মানে এখন যে কাজগুলো চলছে, মা রান্না করছে বা মা রান্না করিতেছে, সৌরভ ক্রিকেট খেলছে বা সৌরভ ক্রিকেট খেলিতেছে, মানে এখন যে কাজগুলো হচ্ছে আর কি। তো এই যে এই ধরনের কোনো বাক্য, যে কাজগুলো এখন চলছে বা চলিতেছে, এই ধরনের বাক্যকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে থাকি। তো এখানে তুমি দেখবে, যেমন আগের টেন্সে বললাম বিশেষ নিয়ম, এর বিশেষ নিয়ম হচ্ছে এই টেন্সে সাধু ভাষায় তেছি, তেছো, তেছে, এই যে 3টে ছক ভালো করে খেয়াল রাখবে। তুমি ক্রিয়াপদগুলোকে সঙ্গে সঙ্গে যদি বুঝতে না পারো কোন টেন্সে সাধু ভাষা করে নাও, দেখো অনেকটা তোমার ইজিয়ার হয়ে যাবে। তেছি, তেছো, তেছে যোগ থাকবে। একটা উদাহরণ দেখো, ওরা ফুটবল খেলছে, এরকম ধরো তুমি বাক্য বলছো, ওরা ফুটবল খেলছে। তো এবার আমি ঠিক একইভাবে দেখো, এই বাক্যটা আমরা কিন্তু ইংরাজি বাংলা বাক্য এরকমভাবে বলি। তো ইংরাজি করার সময় কি বললাম, প্রথমে কর্তা ক্রিয়া কর্ম করে সাজাতে হবে। তাহলে এবার সেটা করতে গেলে পারে আমাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আগে রুলসটা দেখে নিতে হবে, কোন ছকে ফেলে আমরা এই টেন্সটা করব।
প্রথমে আমরা কী করবো, প্রথমে আমরা সাবজেক্ট লিখবো, তারপরে আমরা একটা বি ভার্ব দেবো। বি ভার্ব কারা কারা? অ্যাম, ইজ, আর ওয়াজ, ওয়্যার। তো তুমি যেহেতু প্রেজেন্ট টেন্স করছো, তো এখানে প্রেজেন্ট টেন্সের মধ্যে অ্যাম, ইজ, আর ব্যবহার হয়, আর ওয়াজ, আর পাস্ট টেন্সে ব্যবহার হয়। তো বি ভার্ব, তারপরে ভার্বের সঙ্গে একটা আইএনজি বসে, তারপরে অবজেক্ট। এই যে এই ছকটাতে আমরা ফলো করে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করবো। তাহলে এবার দেখো, ওরা ফুটবল খেলছে, এই বাক্যটা আমরা প্রথমে কি ভার্ব বের করবো। তাহলে খেলছে হচ্ছে ভার্ব, এটাকে আমরা নিচে লিখবো খেলছে। ঠিক তোমরা আমি যেভাবে লেখাচ্ছি যদি এভাবে বাড়িতে প্র্যাকটিস করো, আশা করি অনেকটা তোমাদের বাক্যগুলো লিখতে সুবিধা হবে। খেলছেটা হচ্ছে ভার্ব। ঠিক, এবার তুমি প্রশ্ন করবে। আমি আগের বাক্যে ওখানে লিখে দিয়েছিলাম যে ভার্বকে কে বা কারা এবং কি দিয়ে প্রশ্ন করলে কর্তা পাওয়া যায়। প্রশ্ন করো, কে খেলছে বা কারা খেলছে? ওরা। দেখো এই যে ওরা পেয়ে গেলাম, ওরা হচ্ছে আমার সাবজেক্ট। কর্তা পেয়ে গেলাম। প্রশ্ন করো এবার অবজেক্ট পাওয়ার জন্যে, কি খেলছে? ফুটবল। দেখো উত্তর পেয়ে গেলাম। এবং কি এবং কাকে দিয়ে প্রশ্ন করে কিন্তু আমরা কর্ম পাই, আর কোনো কিছু দিয়ে প্রশ্ন করে কিন্তু আমরা কর্ম পাই না। তাহলে এই যে এটা হচ্ছে আমাদের বাংলা বাক্য, এইটা হচ্ছে আমাদের ইংরাজি ফরম্যাট। এবার তুমি জানো যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ছকটা কি আছে। প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে বি ভার্ব বসবে, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি, তারপরে অবজেক্ট বসবে। তুমি জানো এটা, এই ছকটাকেও মুখস্থ করে রাখবে। এটা কিন্তু প্রত্যেকটা টেন্সের ক্ষেত্রে ভ্যারি করবে, ডিফারেন্ট হবে। যেমন আগেরটা ছিল কর্তা, ক্রিয়া, কর্ম, মানে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এখানে এসে গেল সাবজেক্ট, বি ভার্ব, ভার্বের সঙ্গে আইএনজি, তারপরে অবজেক্ট। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ছক। এইবার দেখো, ওরা খেলছে ফুটবল, তাহলে ওরা ইংরেজি হচ্ছে দে। দের পরে আমি সাবজেক্ট বসে দিলাম, বি ভার্ব আনবো। বি ভার্ব কারা কারা বসে বললাম প্রেজেন্ট টেন্সে? অ্যাম বসে, ইজ বসে, আর বসে। তো তোমরা ভালোভাবেই জানো যে অ্যাম একমাত্র আয়ের পরে বসে, ইজ একজনের পরে বসে, আর অনেকের বেশি হলে তারপরে বসে। তো দে মানে হচ্ছে ওরা, মানে একের বেশি, তো এরপরে বসবে আর। দে আর। খেলা ইংরাজি কি? প্লে। তার সঙ্গে আইএনজি যোগ করতে বলেছি আমি, ভার্ব প্লাস আইএনজি। তো প্লেয়িং করলাম, তারপরে কি পড়ে থাকলো? ফুটবল। এই হচ্ছে আমার। আচ্ছা, এবার দেখবো আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে সেটাই যেখানে আমরা দেখব কোনো কাজ শেষ হয়ে গেছে কিন্তু তার ফল এখনও বর্তমান। তার মানে ধরো তুমি বলতে চাইছো যে আমি বই পড়েছি, তো আমরা বই কেন পড়ি? ধরো জ্ঞান অর্জন করার জন্যে। তাহলে আমি বই পড়েছি মানে আমার বইটা পড়া হয়ে গেছে। তাহলে ওই বইয়ের মধ্যে যা কিছু লেখা ছিল সেটা আমার জানা আছে, কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে আমি বলতে পারবো। তো আমি ভাত খেয়েছি, ভাত আমরা কেন খাই? খিদে নিবারণ করানোর জন্যে। তাহলে আমার এখন আর খিদে নেই, আমার খাওয়া হয়ে গেছে, তার মানে কোনো কাজ হয়ে গেছে, তার ফলটা এখনও বর্তমান। তো এই ধরনের ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব। তো সেক্ষেত্রে দেখবো আমাদের বিশেষ নিয়মটা কি থাকবে। সাধু ভাষায় আমরা দেখব ক্রিয়াপদের সঙ্গে ইয়াছি, ইয়াছো বা ইয়াছে যোগ থাকবে, আর চলিত ভাষায় এছি, এছো বা এছে যোগ থাকবে। তো এইগুলো তোমাদের কিন্তু অনেকটা হেল্প করবে বুঝতে যে আমার এই পার্টিকুলার এই টেন্সের ক্ষেত্রে আমরা কী ধরনের জিনিস দেখে আমরা বুঝবো। দেখো এইখানে যেমন বাংলায় আমরা দেখলাম সাধু ভাষায় ইয়াছি, ইয়াছো, ইয়াছে। যেমন আমি বইটা পড়েছি, বা আমি বইটা পড়িয়াছি, ইয়াছি, বা আমি বইটা পড়েছি, এছি, এরকম ধরনের। তো এছি বা ইয়াছি এরকম ধরনের বাক্য তুমি পাবে সাধু চলিত ভাষা করলে পারে। ঠিক এরকম যেমন বাংলায় পাচ্ছি আমরা, ইংলিশে কি দেখবো? ইংলিশে ফরমেশনটা হচ্ছে প্রথমে সাবজেক্ট থাকবে, তারপরে হ্যাজ কিংবা হ্যাভ। জেনে রাখবে পারফেক্ট টেন্স মানেই সেখানে হ্যাজ কিংবা হ্যাভ আসবে, আর তারপরে অটোমেটিক্যালি ভার্বের 3 নাম্বার রূপ। এই কারণেই আমি বলছিলাম যে কনজুগেশন অফ ভার্বসগুলো মাস্টার অফ টেন্স থেকে একটু ভালো করে বাড়িতে পড়বে এবং ওগুলো মুখস্থ করবে, কারণ এখানে কিন্তু ভার্বের 3 নাম্বার রূপ লাগবে, মানে যেটা পাস্ট পার্টিসিপল ফর্ম বলি আমরা। তাহলে সাবজেক্ট, হ্যাজ, হ্যাভ, ভার্বের থার্ড ফর্ম, তারপরে অবজেক্ট। তো একটা বাক্য নাও, তো তুমি বলছো যে ওরা বইটা পড়েছে। তো আমি সেই একইভাবে তোমাদেরকে বলছি যে যখনই তোমরা কোনো ইংরাজি বাক্য যখন ট্রান্সলেশন করবে, তখন যে বাংলা বাক্যটা আমরা বলছি সেই বাংলা বাক্যটাকে আমায় কিন্তু কর্তা, ক্রিয়া, কর্ম করে সাজিয়ে নিতে হবে। তো আগে আমাকে ক্রিয়াপদটা বের করতে হবে। তাহলে এই বাক্য থেকে ভার্ব কোনটা আছে? পড়েছে। তাহলে এটা হচ্ছে ভার্ব। দেখো পড়েছে, এছে রয়েছে। যদি তোমার অসুবিধা তুমি সাধু ভাষা করে নিতে পারো, পড়ি আছে। দেখো পড়ি আছে বললে পারে তোমার কিন্তু অনেকটা ইজি হবে না? এই যে পড়ি আছি, পড়ি আছে, হস্যই অন্ত্যস্ত আকার 6 একার, পড়ি আছে, ই আছে। তাহলে এটা হচ্ছে আমার ভার্ব। আচ্ছা, কে পড়ি আছে? ওরা। এটা হচ্ছে আমার সাবজেক্ট। কি পড়ি আছে? বইটা। আমার অবজেক্ট বেরিয়ে গেল, এটা হচ্ছে অবজেক্ট। এবার ইংরাজি করতে হবে। তাহলে ওরা হচ্ছে দে। দের পরে কি বসে? হ্যাজ বসবে একজনের পরে, আর 1 প্লাস হয়ে গেলে তারপরে হ্যাভ বসে। তাহলে দের পরে বসবে হ্যাভ। তারপরে পড়া ইংরাজি হচ্ছে রিড। রিডের যে থার্ড ফর্ম, রিডের থার্ড ফর্মও কিন্তু রিডই হয়, কিন্তু একটু উচ্চারণটা আলাদা হয় 3টে ক্ষেত্রে। মনে রেখো, রিড, READ,
পাস্ট টেন্সে উচ্চারণটা হবে রেড, বানান কিন্তু একই থাকবে READ। পাস্ট পার্টিসিপলে আবার রিড, বানান কিন্তু একই থাকবে READ। তাহলে দে হ্যাভ রিড, এবার বইটা দ্য বুক। তো এই হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সের এক্সাম্পল। ওকে, তাহলে কোনো কাজ আগে হয়ে গেছে, তার ফলটা এখনও বর্তমান, এই ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব। এবার দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আমাদের 3-4 নাম্বার টেন্স। তাহলে এই টেন্সটা কাকে বলে? কোনো কাজ আগে শুরু হয়ে এখনও চলছে, শেষ হয়নি। দেখো এরকম কিন্তু অনেক বাক্য আমরা বলি যেগুলো আগে শুরু হয়ে এখনও চলছে। যেমন ধরো আমি 2020 সাল থেকে কলকাতা ইউনিভার্সিটিতে পড়ছি। তাহলে এই যে ইউনিভার্সিটিতে পড়ার কাজটা আমি 2020 সালে শুরু করেছি, 21 সালেও পড়েছি, 22 সাল চলছে, 22 সালেও কিন্তু আমি পড়ছি, আমি এখনও সেই কাজটা শেষ করিনি। বা ধরো তুমি বলছো গত সোমবার থেকে বৃষ্টি হচ্ছে, তাহলে সোমবার থেকে বৃষ্টি হচ্ছে, ধরো না আজকে বুধবার, তাহলে সোম মঙ্গল বুধ আজকে পর্যন্ত বৃষ্টি হচ্ছে, এখনও বৃষ্টি শেষ হয়নি, এরকম টাইপের। বা তুমি হয়তো বলছো আমি সকাল 7টা থেকে পড়ছি, হয়তো সাপোজ এখন 9টা বাজে, তুমি বলছো আমি 7টা থেকে শুরু করেছি পড়া, 7টা পড়েছি থেকে 8টা পর্যন্ত পড়েছি, 8টা থেকে 9টা এখনও পড়ছি, আমার ইংলিশ পড়া শেষ হয়নি। তার মানে কোনো কাজ আগে শুরু হয়ে এখনও চলছে, এই ধরনের বাক্যকে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে ফেলি। তাহলে এখানে প্রত্যেক টেন্সে আমি বলছি কিছু না কিছু আমাদের বোঝার ক্ষেত্রে আমাদের কিছু কিছু নিয়ম থাকে। যেমন এখানে দেখবে সিন্স অথবা ফর, মানে বাংলায় থেকে অথবা ধরে, এই দুটো ওয়ার্ড থাকবে। তো সিন্সকে আমরা বলে থাকি পয়েন্ট অফ টাইম। পয়েন্ট অফ টাইম বলতে যখন তুমি টাইমটা উল্লেখ করে দেবে। আমি বললাম না সোমবার থেকে বৃষ্টি হচ্ছে, মানে তুমি সোমবারটা উল্লেখ করে দিচ্ছ কবে থেকে বৃষ্টি হচ্ছে। আমি 7টা থেকে পড়ছি, মানে তুমি 7টাটা উল্লেখ করে দিলে 7টা থেকে পড়ছি। আর ফরের ক্ষেত্রে কি হবে, এটা হবে পিরিয়ড অফ টাইম। তার মানে তুমি যেখানে কোনো পার্টিকুলার টাইম বলবে না, সময়টা উল্লেখ করবে। 2 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে, তো তুমি কি বললে যে 7টা থেকে বৃষ্টি হচ্ছে, কি 8টা থেকে বৃষ্টি হচ্ছে, কি 10টা থেকে হচ্ছে? তুমি বললে 2 ঘন্টা, যে কোনো 2 ঘন্টা হতে পারে। তুমি বললে আমি 3 বছর ধরে এই স্কুলে পড়ছি, তাহলে তুমি কিন্তু পার্টিকুলারলি কোনো সাল উল্লেখ করলে না, যে আমি 2020 সাল থেকে পড়ছি না 2021 সাল থেকে পড়ছি, সেটা কিন্তু বললে না। তাহলে যখন তুমি ধরে ইউজ করো তো পিরিয়ড অফ টাইম তাকে বলা হয়, আর সিন্স ইউজ করলে পয়েন্ট অফ টাইম তাকে বলা হয়। তো তুমি বাংলাতে দেখবে কোনো বাক্যে থেকে বা ধরে এই শব্দগুলো থাকবে, থাকলে পারে সেটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এই ক্ষেত্রে আমরা যে ছকটাতে আমরা ফলো করে লিখব, প্রথমে সাবজেক্ট থাকবে, তারপরে এখানে তুমি ব্যবহার করবে হ্যাজ অথবা হ্যাভ, তারপরে বিন ব্যবহার করবে, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি ব্যবহার করবে, তারপরে অবজেক্ট ব্যবহার করবে, তারপরে তোমার সিন্স অথবা ফর যেটা সেটা আসবে। এবার দেখো অনেক বাক্যে কিন্তু অবজেক্ট থাকে, অনেক বাক্যে অবজেক্ট থাকে না। মানে অবজেক্ট যে থাকবেই কোনো সেন্টেন্সে এমন কিন্তু কোনো ব্যাপার নেই, নাও থাকতে পারে, বাট সাবজেক্ট থাকবে। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমাদের ছক, এই ছকে ফেলে আমরা ইংরাজি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা করব। তো এবার দেখো যদি তুমি একটা বাক্য দেখো, সেই বাক্যটা আমরা একটা বাক্য বলছি। দেখো তুমি বলছো যে আমি 2 ঘন্টা ধরে ইংরাজি লিখছি। ধরো তুমি কিছু লিখছো ইংরাজি, হয়তো কোনো কোনো কোশ্চেন ব্যাংকে কোনো কাজ করছো বা কিছু করছো, তো তুমি বলছো আমি 2 ঘন্টা ধরে ইংরাজি লিখছি। তো একইভাবে এটা আমার বাংলা বাক্য, আমাকে আগে সাজাতে হবে ইংরাজি মতো করে। তাহলে প্রথমে ভার্ব নিয়ে আসতে হবে, তাহলে ভার্ব কোনটা? লিখছি, ওটাকে মাঝখানে লেখো। লিখছি, তোমার প্রশ্ন আসতে পারে যে লিখছি বা লিখিতেছি, তেছি থাকলে তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, তো এটা কি করে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কি করে বুঝবো? দেখো তোমার এখানে ধরে কথাটা আছে, এই লিখছি থাকলেও ধরে কথাটা যেহেতু আছে, কতক্ষণ ধরে কাজটা হচ্ছে, মানে কোনো কাজ আগে শুরু হয়ে এখনো চলছে, তাই এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, তাহলে লিখছিটা হচ্ছে আমার ভার্ব। প্রশ্ন করো এবার, কে লিখছে? আমি, কর্তা পেয়ে গেলাম। কি লিখছি? ইংরাজি লিখছি, অবজেক্ট পেয়ে গেলাম। এইবার দেখো কতক্ষণ ধরে লিখছি, তো কতক্ষণ ধরে প্রশ্ন করে তো আমি অবজেক্ট পাই না। আমি আবারও বলছি যে কোনো ভার্বকে কি এবং কাকে দিয়ে প্রশ্ন করে কর্ম পাওয়া যায়, কতক্ষণ ধরে দিয়ে প্রশ্ন করে কিন্তু কর্ম পাওয়া যায় না। তাহলে এটা কি হবে? তাহলে এটা বাক্যের আমরা বলি আদার পার্ট বা অন্যান্য অংশ, সেটা অ্যাডভার্ব হতে পারে, অন্য কিছু হতে পারে। তো এখানে হচ্ছে অ্যাডভার্ব। তো দেখো যখন তুমি ধরে লিখবে না, ধরে 2 ঘন্টা, কতক্ষণ ধরে লিখছি? 2 ঘন্টা ধরে। এই ধরে ওয়ার্ডটাকে তুমি আগে নিয়ে আসবে, ধরে 2 ঘন্টা। এই তোমার ইংরাজি মতো করে সাজানো হয়ে গেল। এবার তুমি ইংরাজি করো। আই মানে হচ্ছি আমি, এবার আয়ের পরে কি বসে? হ্যাভ বসালাম, তারপরে অটোমেটিক বিন ইউজ করলাম, লেখা ইংরাজি রাইট, তার থেকে রাইটিং করলাম,
ইংলিশ, ইংলিশ লিখলাম। এবার ধরে ইংরাজি হচ্ছে ফর লিখলাম 2 ঘন্টা 2 আওয়ার্স। এই হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের এক্সাম্পল। তাহলে মূলত এই গেল আমাদের প্রেজেন্ট টেন্সের 4টে ভাগ। আমরা পরবর্তী ভিডিওতে পাস্ট টেন্স নিয়ে আলোচনা করব, খুব তাড়াতাড়ি সেটা আমি তোমাদেরকে দেব। তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখবে এবং অবশ্যই কিন্তু লাইক করবে আর কমেন্ট করবে তোমাদের যদি কোথাও কোনো জানতে প্রবলেম থাকে। যদি কোনো বাক্য এরকম ধরনের হয় তুমি হয়তো সেটা করতে পারছো না বা তোমার কাছে কনফিউশন হচ্ছে, দেখো ছোট্ট ভিডিও তো সমস্ত বাক্য নিয়ে আলোচনা করা সম্ভব হয়ে ওঠে না। তো অনেক বাক্য হয়তো থাকতে পারে, তোমাদের কনফিউশন হতে পারে যে এই বাক্যটা কোন টেন্সের মধ্যে পড়বে, সেটা তুমি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। ঠিক আছে? প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিজের প্রতি যত্ন নেবে। চলো আজকের মতো এটুকুই।